টাকা ছাপানোর দরকার ছাড়া আর ছাপাচ্ছে না, ভালো, তাহলে ইনফ্লেশন গত 3 মাস বাড়ছে কেন? 24 সালের 5ই অগস্ট পর্যন্ত যে ধারাটা ছিল সেটাকে ওভারটার্ন করা গেছে, উল্টানো গেছে, কমিয়ে নিয়ে আসা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 18-19 বিলিয়ন থেকে এখন $26 বিলিয়ন এসছে রিফর্মস অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভস। সেই জায়গাটা অত্যন্ত হতাশাজনক অবস্থায় আমরা আছি। সুপ্রিয় দর্শক, স্ট্রিম টকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আয়োজনে আমরা দেশের নানান ইস্যু নিয়ে আলোচনা করে থাকি। তো আমাদের আজকের আলোচনার বিষয় অর্থনীতি। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগে একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছিল। তো এই সরকারের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল অর্থনৈতিক সংস্কার। সেই লক্ষ্যে বেশ কিছু কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু আদতে কতটা সংস্কার হলো সেটার কিছুটা চুলচেরা বিশ্লেষণেরই আমরা আজকে উদ্যোগ নেব। এবং সেই বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, যিনি বিশ্বব্যাংকে দীর্ঘদিন কাজ করেছেন এবং বাংলাদেশের পাবলিক ফাইন্যান্সের বিভিন্ন পলিসি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, গবেষক এবং নীতি বিশ্লেষক ডক্টর মাসুর রিয়াজ। মাসুর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। যেমনটি আমি বলছিলাম যে আপনি নিশ্চয়ই বাংলাদেশের অর্থনীতির যে গতিধারা সেটা তো দীর্ঘদিন ধরেই প্রত্যক্ষ করছেন। তো আমার প্রথম জানার বিষয় আপনার কাছে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতিটাকে কোন অবস্থায় গ্রহণ করলো, এবং তাদের তো একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল যে সংস্কারগুলো করা। সেই ক্ষেত্রে তারা একটা শ্বেতপত্র কমিটি করেছিল, একটা টাস্কফোর্স কমিটি করেছিল, এটা হচ্ছে ম্যাক্রো পার্সপেক্টিভে। আর মাইক্রো লেভেলে যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের সংস্কারের জন্য বিভিন্ন কমিটি হয়েছে, আরও অন্যান্য ক্ষেত্রেও কিছু কমিটি হয়েছে। তো আপনার বিবেচনায় সরকার কোন অবস্থা পেয়েছিল এবং তারা কোন অবস্থা রেখে যেতে চাচ্ছে? আর যেটা হয়েছে যে আমি আরেকটু বলে রাখি এখানে যে এখন তো অর্থনীতির একটা সংকোচনমূলক অবস্থায় আছে। সরকার বাজেটও, ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসি দুটোই সংকোচনের মধ্যে আছে। তো নির্বাচিত সরকার আসলেই তো একটা ধাক্কা লাগবে। তো সেই বিষয়টাও যদি আপনি একইভাবে টাচ করেন। ধন্যবাদ মাসুদ ভাই। প্রথমেই আপনাকে এবং আপনার মাধ্যমে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ আপনাদেরকে আমি অভিনন্দন জানাই যে বাংলাদেশে মিডিয়া এনগেজমেন্টে একটা চমৎকার ধারা নিয়ে আসার জন্য এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি প্রতিনিয়তই দেখছি সেই বিষয়গুলোর আলোচনার অবতারণা করার জন্য, এবং আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, অর্থনীতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার 8ই অগস্ট 2024 যেদিন ক্ষমতা গ্রহণ করে তখন তারা উত্তরাধিকার সূত্রে একটা সংকটময় অর্থনীতি পেয়েছিল। অর্থনীতির সংকটটা একদিকে ছিল সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমি যেটা আমরা বলি, সেইটার বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে 2022-এর এপ্রিল মে থেকে পতন হচ্ছিল। সেই অগাস্ট 2024 5 তারিখ বা 8 তারিখ পর্যন্ত যেটাই ধরি আমরা। তার সাথে সাথে এই সরকার আরও একটা জিনিস উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, সেটা হলো অর্থনৈতিক সুশাসন। সেটা একেবারে তলানিতে চলে গেছিল। আর একটা নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে যে ধরনের কাঠামোগত অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকে সেগুলোর একেবারে পরিপূর্ণ চ্যালেঞ্জ আমি বলবো, মানে কোনো কমতি ছিল না। সেগুলো বছরের পর বছর ধরে গড়ে উঠেছিল এবং আমি বলবো বিশেষ করে 2013-14 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত সেগুলোর পলিসি অ্যাটেনশন সেগুলোতে না থাকায় সেগুলো একটা প্রকট আকার ধারণ করেছিল। এরকম একটা অবস্থায় ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করে। এই উত্তরাধিকার সূত্রে যে ভঙ্গুর অর্থনীতি তারা পেয়েছিল বা সংকটময় অর্থনীতি পেয়েছিল, সেইটার সুবাদে আমি মনে করি সেই সময়টায় তাদের 4টা বড় প্রায়োরিটি ছিল, অগ্রাধিকার ছিল, এবং তারা বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন সরকারের পলিসি মেকার্সরা তারা বলেছেও যে এই বিষয়গুলোয় তারা নজর দিচ্ছে। এই 4টে বিষয় কি বা 4টে প্রায়োরিটি কি ছিল এই সংকটময় এবং ভঙ্গুর অর্থনীতি যে উত্তরাধিকার সূত্রে পাওয়ায়? প্রায়োরিটি নাম্বার 1 ছিল সামষ্টিক অর্থনীতি, যেটা 2024-এর এপ্রিল বা মে মাস থেকে শুরু করে ক্রমাগত দুর্বল হচ্ছিল। তার বিভিন্ন ইম্পর্টেন্ট ইন্ডিকেটরস যেমন ইনফ্লেশন, ফরেন এক্সচেঞ্জ প্রাইস, এক্সচেঞ্জ রেট, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ব্যালেন্স অফ পেমেন্টের যে স্থিতি,
এগুলো প্রত্যেকটা জিনিস প্রতি মাসে এগুলো আহ, পতন ঘটছিল বা ক্রমান্বয়ে খারাপ হচ্ছিল, যার ফলে দেখা গেছে যে 2024-এর 22-এর মাঝামাঝি সময়, যে সময় অর্থনৈতিক ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জটা একেবারে প্রকাশ্য হলো, মানে দের ওয়াজ নো ডাউট যে উই আর ইন এ ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ, সেখান থেকে নিয়ে এই অগাস্ট 2024, এই 27-28 মাসের মধ্যে আমাদের এক্সচেঞ্জ রেটে আমরা টাকার মান 41% হারিয়েছি। আমরা একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, জি। সেখানে 41% টাকার মান কমে যাওয়া ব্যাপক ধরনের নেগেটিভ প্রভাব ফেলে। তার মানে এবং ফেলেছে। সেটার প্রভাব তো আমাদের ইনফ্লেশনে অনেক ইনফ্লেশনেও বেশি। পড়েছে, অ্যাবসলিউটলি। দ্বিতীয়ত ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যেটা আমি যদি করোনাকালীন সময়ে এটা বেড়ে 48 বিলিয়ন হয়েছিল, কিন্তু ওটাকে আমি ধরতে চাই না, কারণ ওই সময় ইকোনমি বন্ধ হয়ে গেছে, জি, ইম্পোর্ট ইম্পোর্ট ছিল পড়ে গেছিল। জি। কিন্তু তারপরে যদি আমি 36-37 বিলিয়ন ধরি, সেখান থেকে নেট রিজার্ভ, যেটা আইএমএফ এর বিপিএম মেথডে ডিটারমিন করা হয়, অ্যাকচুয়ালি 18-19 বিলিয়ন ডলারে নেমে এসেছিল। এবং এটা নিয়ে একটা লুকোচুরি ছিল, জি। অ্যাকচুয়াল নেট রিজার্ভটা বলা হতো না খারাপ অবস্থাতেও খুব ভালোভাবে। এটা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে মোটামুটি ধরা যেত। তৃতীয়ত, এই একই সময়ে মূল্যস্ফীতি প্রায় 14% কাগজে কলমে চলে গেছিল, ফুড নন ফুড ওভারঅল। কিন্তু বাজারের পরিস্থিতি কিন্তু ছিল আরো খারাপ। সুতরাং এবং যেহেতু আমরা জানি যে 2024-এর 5ই অগস্ট পূর্ববর্তী অ্যাটলিস্ট 7-8টা বছর ডেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন সৃষ্টি হয়েছিল, সুতরাং সেই 13-14% যে আসলে সঠিক ছিল না, ইনফ্লেশন আরো বেশি ছিল, এটা আমরা ধরতেই পারি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে এই অবস্থাতে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, যেটা কিন্তু গ্রোথের পূর্ব শর্ত বা গ্রোথের চাকাগুলো চলার যে ফাউন্ডেশন, আপনি যদি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি না থাকে, গ্রোথের চাকা, প্রবৃদ্ধির চাকা চলবে না। তো সেই জায়গাটায় ইন্টারিম গভর্নমেন্ট হাত দিয়েছে। এটাতে আমি মনে করি একটা মানে খুব সঠিক সিদ্ধান্ত ছিল। এবং যেহেতু না, কিন্তু আমার জানার বিষয় যেটা হলো যে ইন্টারিম গভর্নমেন্ট তো সমস্যাগুলো চিহ্নিত করেছে যে কোথায় কোথায় সমস্যা, সেই সমস্যার সমাধানে তারা আসলে কি যথেষ্ট উদ্যোগ নিয়েছে আমি ওই জায়গায় আসছি। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন বা সেই সমস্যাগুলোয় বেশ ভালো উদ্যোগ এসছে। জি। সো আমি যে 4টা প্রায়োরিটি বলছি না, আমি এখনই বলি, প্রথম প্রায়োরিটিতে তারা মোটামুটি সাকসেসফুল, দ্বিতীয় প্রায়োরিটিতে আমি আসবো আংশিক সাকসেসফুল, তৃতীয় এবং চতুর্থতে তারা সাফল্য নেই বললেই চলে। তো এই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিতে সাফল্য আছে আমি কেন বলছি, আপনি দেখেন যে টাকা ছাপানো বন্ধ করা, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আরেকটু টাইট করা, সেগুলোর মাধ্যমে ইনফ্লেশনটাকে 9-এর কাছাকাছি 8-এ 8.5 পৌনে 9 নামিয়ে আনতে পেরেছে। স্টিল ভেরি হাই। এটার থেকে আত্মতুষ্টি বা ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু নেমে তো এসছে 12 থেকে, যদিও গত 3 মাস আবার একটু ঊর্ধ্বগতি আছে। দ্বিতীয়, এক্সচেঞ্জ রেটে আমার কোনো ধরনের বড় পতন নাই গত অগাস্ট 24 সাল থেকে। এই 25-এর মেতে, মের 14 তারিখে এটাকে ফুললি ফ্লেক্সিবল ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে আমরা গেছি, অ্যাটলিস্ট অফিসিয়ালি, কিন্তু তারপরেও কোনো বড় পতন নাই, সেটাও তো একটা ভালো সাফল্য। আর এক্সচেঞ্জ রেট, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 18-19 বিলিয়ন থেকে এখন 26 বিলিয়ন ডলারে এসছে। বিপিএম এ নেট রিজার্ভ, ওটাই ধরতে হবে, গ্রসটা ধরলে আমরা আসলে সঠিক পিকচারটা পাবো না। এখন 31-এর মতো, 31 বা 32 বিলিয়ন। তো সেই জায়গাটায় আমি প্রাথমিক সাফল্য আছে, শেষ হয়ে যায় না এই কাজ, কিন্তু প্রাথমিক সাফল্য আছে। দ্বিতীয় প্রায়োরিটি ছিল তাদের অর্থনৈতিক সুশাসন, যেটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছিল এবং মূলত দুটা জায়গাকে খুব খারাপভাবে এফেক্ট করে অর্থনীতিকে একটা স্থবির জায়গায় নিয়ে এসেছিল, ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টর, আরেকটা হলো পাবলিক ইনভেস্টমেন্ট, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, প্রকল্প এবং অন্যান্য সরকারি বিনিয়োগ। ব্যাংকিংয়ে আপনারা জানেন, এটা নিয়ে আলাপের কিছু নাই, আমরা জানতাম 24-এর অগাস্টের আগেই পত্রপত্রিকা সেক্টরের স্টেক হোল্ডারদের মাধ্যমে আমরা জানতাম যে প্রতিনিয়ত লুট হচ্ছে ব্যাংকগুলো, রিপোর্টিংও হয়েছে, অনেক মিডিয়া তখন সাহসের সাথে করেছে, এটা ইজি ছিল না, অনেককে হয়তো এটার জন্য মূল্য চুকাতে হয়েছে। তো একের পর এক ব্যাংক লুট হচ্ছিল, ব্যাংক মানে অপারেশনাল ইনফিজিবল জায়গায় চলে যাচ্ছিল, ক্যাপিটাল মার্কেটেও একটা লুট চলছিল। সেই লুটটা কিন্তু অলমোস্ট আমি বলবো একেবারে জিরোতে চলে আসছে। দুর্নীতি বাংলাদেশে বন্ধ হয়নি, দুর্নীতি আপনি কোনো জায়গায় 0% করা খুব ডিফিকাল্ট, ইভেন উন্নত দেশও। কিন্তু এই যে ব্যাংকে যে রাজনৈতিক মদতপোষ্ট লুটতরাজ চলছিল ক্যাপিটাল মার্কেটেও 24-এর 5ই অগাস্ট পর্যন্ত, সেটা কিন্তু বন্ধ হয়েছে এবং সেটাতে ইন্টেন্ট পরিষ্কারভাবে ইন্টারিম গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক লিডারশিপ তারা বলেছে, সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে এবং
এখন বলতে পারেন যে এনপিএল তো আদায় হয় নাই, সেটা খুব এটা সময় লাগবে। যে টাকা পাচার হয়ে গেছে সেটা তো আদায় হয় নাই, সেটা আরো বেশি সময় লাগবে, অনেক বেশি জটিল। কিন্তু লুটতরাজ তো আমরা বন্ধ করতে পেরেছি। আর তো এটা সাস্টেইন করার জন্য কি করতে হবে? এই জায়গায় আসছি, এটা আগামী সরকারের একটা বড় কাজ। আপনার একটা প্রশ্ন যেহেতু আছে, আমি ওই জায়গায় আসি। এটা আর আর সরকারি প্রকল্প ব্যবস্থাপনা, সেটা প্রজেক্ট ডেভেলপমেন্ট, পাইপলাইন, পাবলিক ইনভেস্টমেন্ট, প্রাইসিং অফ দ্য প্রজেক্টস, সেই জায়গাতেও আমি বলবো না যে একেবারে জিরো লেভেলে নেমে আসছে মিস গভর্নেন্স, কিন্তু অ্যাটলিস্ট রাজনৈতিক মদতপুষ্ট যেগুলো ছিল আমার মনে হয় সেগুলোকে বেশ খানিকটাই একেবারে নামিয়ে নিয়ে আসা হয়েছে। সেইখানে আমি একটা আংশিক সাফল্য দেখি। আংশিক কেন বললাম, আপনার প্রশ্নটাই সেটার উত্তর, যে এটাকে তো ধরে রাখতে হবে। এনপিএল তো আমি পুরো উদ্ধার করতে পারিনি। যারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি করে পাচার করেছে তাদের সবাইকে তো এখন আমি জবাবদিহিতার আওতায় আনতে পারিনি। সেম থিং ফর এনবিএফআই এবং ক্যাপিটাল মার্কেট এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল সেক্টর। আর পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, পাবলিক এক্সপেন্ডিচার, সেই জায়গায় এখনো কোনো রিফর্মের কাজে বা সেখানের ক্ষতগুলো সারানোর কাজে এখনো হাত দেওয়াই হয়নি। সেটা একটা ব্যর্থতা। এই জন্য আমি আংশিক সাফল্য বলেছি। তৃতীয় প্রায়োরিটি ছিল তাদের 5ই অগস্টের আগেই কিন্তু ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের কারণে এবং অন্যান্য পুরনো কাঠামোগত দুর্বলতার কারণে, স্ট্রাকচারাল উইকনেস ইকোনমির, আমার এমপ্লয়মেন্ট কম ছিল, আমার বিনিয়োগ ছিল অত্যন্ত হতাশাজনক। 24%-এর আশেপাশে বেসরকারি বিনিয়োগ। এফডিআই যদি 5 ইয়ার্স অ্যাভারেজ ধরেন 1.67% অ্যাভারেজ এরকম ছিল। প্রয়োজন এবং সম্ভাবনা দুটার তুলনায় একেবারে মানে খুবই ক্ষীণ বা স্ক্যান্টি। আর তার সাথে সাথে আমার যেহেতু ইকোনমির আনফর্চুনেটলি এখনো ইনফর্মাল সাইজটা অনেক বড়, সেখানে মাইক্রো এন্টারপ্রাইজ আর ফর্মালে স্মল বিজনেস, তাদের একটা রক্তক্ষরণ হচ্ছিল। এই ধরেন ইনফ্লেশনের কারণে ডিমান্ড পড়ে গেছে, হাই ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ রেটের কারণে সিএমএসএমই বা এসএমই তাদের অবস্থা এবং তাদের সংখ্যা, তাদের একটা বড় ইয়ে তো আভ্যন্তরীণ অর্থনীতিতে আছে। তো সেগুলো হলো গ্রোথের আমার চাকা, প্রবৃদ্ধির চাকা। প্রবৃদ্ধিটাই আপনার খেয়াল আছে গত অর্থ বছরে যেটা শেষ হলো জুন 2025-এ, জুলাই থেকে নিয়ে সেটা 3.6%, আমার যতদূর মনে পড়ে 3.6%, গ্রোথ সরকারি ইয়েতে বোধহয় 3.9-এ দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তারাও একটা তাদের অ্যাসেসমেন্ট ছিল এরকম 4-এর নিচে। এটা বাংলাদেশের জন্য খুবই একটা কম, কিন্তু এটা যে হবে এটা আমরা জানতাম, কারণ তার আগের বছরগুলো তো সেই দিকে ইন্ডিকেট করছিল যে লো গ্রোথের দিকে। তাহলে অর্থনীতির প্রবৃদ্ধির চাকাটা যেটা স্লো ডাউন হয়ে গেছিল, গ্রোথ ড্রাইভার্সগুলো, ইনভেস্টমেন্টস, এক্সপোর্টস, স্মল বিজনেস এবং সেগুলোর যে রেজাল্টস, এমপ্লয়মেন্ট, দ্য মোস্ট ডিজায়ার্ড রেজাল্ট, ফর্মাল এবং ইনফর্মাল হয়তো অতটা আমাদের ডিজায়ার না, ফর্মাল এমপ্লয়মেন্ট, সেই চাকাকে রিইগনাইট করা, আবার নতুনভাবে চালু করা, ধাবিত করা, সেটা ছিল তৃতীয় প্রায়োরিটি। কিন্তু সেখানে তো খুব একটা সাকসেস, মোটামুটি আমি বলবো সাকসেস নাই বললেই চলে, আংশিক বললেও ভুল হবে। বিশেষ করে এখানে যেটা হয়েছে, আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, যে এই যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ফিগার আমাদেরকে দেওয়া হতো আগে, সেখানে কিন্তু এক ধরনের চুরি ছিল। যে বাংলাদেশ ব্যাংকে যে ডলার রিপ্যাট্রিয়েশন হচ্ছে এগেনস্ট এক্সপোর্ট, সেটার সাথে ইপিবির ফিগারের কোনো মিল ছিল না। অ্যাটলিস্ট 5-6 বিলিয়ন ডলারের যে গ্যাপ ছিল, তো ওইটা একটা সমস্যা। আবার আমার ইম্পোর্ট যে অনেক বেশি হচ্ছে, তার এগেনস্টে যেটা হচ্ছে অর্থ পাচার হয়ে যাচ্ছে, তো সেটার একটা ব্যাপার ছিল। তো এই সমস্ত জায়গায় আসলে এই সরকার কি ইনিশিয়েটিভ নিল এবং পরে সরকারের জন্য কি সিগন্যাল থাকলো? পাচার তো বন্ধ কমে গেছে অনেক, আমি সেটাই আমি নিশ্চিত। যেহেতু রাজনৈতিক মদতপুষ্ট ব্যাংক লুটের টাকা, ব্যাংক লুট, সেটা বন্ধ হয়। ওভারঅল যে ট্রেড বেস মানি লন্ডারিং, সেটা পৃথিবীর কোনো দেশেই 100% বন্ধ করা যায় না। কিন্তু আমি নিশ্চিত 24 সালের 5ই অগস্ট পর্যন্ত যে ধারাটা ছিল সেটাকে ওভারটার্ন করা গেছে, উল্টানো গেছে, কমিয়ে নিয়ে আসা হয়েছে। এখন আপনি যেটা বলছেন যে এই যে তৃতীয় প্রায়োরিটিটা যেটা ছিল গ্রোথ ড্রাইভারগুলোকে রিইগনাইট করা, এই জায়গাটায় মোটামুটি আমরা গত 15-16 মাসে কোনো সাকসেস নাই। আমরা যদি বিনিয়োগ দেখি, সেক্ষেত্রে কি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসির একটা ভূমিকা আছে? এককভাবে দায়ী না, আমি বলছি ওই জায়গায় এই অন্য বিষয়ও আছে। আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট 24% থেকে আরও নেমে 22%-এ চলে এসছে জিডিপির। এফডিআই, আমরা একটা লেটেস্ট ফিগার দেখলাম, বিডা থেকে বলেছে যে Q1 এই ফিসকালের জুলাই থেকে অগাস্ট ডাবল হয়েছে।
বোধহয় 300 কত মিলিয়নে গেছে 100 মিলিয়ন থেকে। তো প্রথম কথা হলো 300, মানে ওকে ডাবল হয়েছে, অ্যাটলিস্ট পরে নাই, সেজন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু যদি গভীরভাবে বিশ্লেষণ করি এখানে খুশি হওয়ার মতো কোনো কারণই নেই, কারণ আমার ওই যে 300 মিলিয়ন আর 150 মিলিয়ন দুইটাই আমার জন্য অত্যন্ত ক্ষীণ। আর 150 থেকে কিছুটা হয়েছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এখানে Reinvestment, রিইনভেস্টমেন্ট সেইটা আরো বড় চিন্তার বিষয়। এক্স্যাক্টলি। আপনি যদি দেখেন যে এই যে 300 মিলিয়ন যে কোয়ার্টারে হয়েছে, যেটা ক্লেম করেছে সরকার থেকে, জি, তার 2/3 রিইনভেস্টমেন্ট বাই এক্সিস্টিং ইনভেস্টার্স আর ইন্ট্রা কোম্পানি লোন, নিজেদের মধ্যে লোন। জি, তো এইটা মানে হলো আমার নেট নিউ ইনভেস্টমেন্ট, গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট, সেটা আসেনি। সেটা না আসলে নতুন এমপ্লয়মেন্ট, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানো, সেক্টরাল ডাইভার্সিফিকেশন, সেই জায়গাটায় আমরা বেনিফিট পাচ্ছি। তো সেক্ষেত্রে এই সরকারের তো একটা কারেক্টিভ মেজার্স নেওয়ার কথা ছিল যে সেটাই আমার 4 নাম্বার বিষয়, যেটা আসছি আমি। তো কিন্তু তার আগে জাস্ট 10 সেকেন্ডে বলে নিই, আরও একটা জায়গায় ব্যাপকভাবে আমার মনে হয় নজর দেওয়া উচিত ছিল, দেওয়া হয়নি, এবং যেই কারণে সাফল্য নেই। এবং অর্থনীতির একটা ডোমেস্টিক ইকোনমির একটা বড় প্রাণ শক্তি ওই যে স্মল বিজনেস, জি। যার নিচে ইনফরমালে মাইক্রো এবং কটেজও আছে, সেখানে কিন্তু ভয়াবহ অবস্থা। এবং সেখানে কোনো ধরনের আসলে সাফল্য হবে নাকি হবে না সেটা পরের কথা, মেজার্স তো নিতে হবে, জি। মেজার্স আমরা দেখিনি। এখন আসেন 4 নাম্বার বিষয়টা, যেটা ছিল এই সরকারের প্রায়োরিটি, সংস্কার, জি। রিফর্মস অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভস। সেই জায়গাটা অত্যন্ত হতাশাজনক অবস্থায় আমরা আছি। গত 15 মাসে আপনি দুটা কমিটির কথা বলেছেন, জি। একটা অর্থনৈতিক জি, জি। হোয়াইট পেপার, আর একটা খুব কঠিন নাম, রিস্ট্র্যাটেজাইজেশন অফ সাস্টেইনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট টাস্ক ফোর্স। ঠিক আছে, তারা সবাই মিলে বসে কিছু কাজ, বেশ কিছু কাজ করে একটা তারা document- 100টা উদ্যোগের তালিকা দিয়েছিলেন, document সেগুলো দিয়েছে। কিন্তু কোনটাই কিন্তু বাস্তবায়ন আমার কথা হয়নি। হলো ওনাদের রিপোর্টটাই ধরি, আর ওনাদের রিপোর্ট যদি নাও থাকে, জি, আমাদের কি করণীয় এটা কিন্তু ওয়েল ডকুমেন্টেড ছিল। বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার্স, বিভিন্ন ক্রেডিবল প্রাইভেট সেক্টর ট্রেড বডিজ, যেমন বিজিএমই এর, মেট্রোপলিটন চেম্বার, বিভিন্ন রিসার্চ থিঙ্ক ট্যাঙ্ক বা অ্যাডভাইজারি প্রতিষ্ঠান, জি। আমরা Even সবাই আপনার কিন্তু- প্রতিষ্ঠান, আমরা Policy পলিসি এক্সচেঞ্জ Exchange, থেকে আমরা প্রতি তারাও তো বছর দিয়েছে। কিন্তু বিনিয়োগ পরিবেশের একটা সূচক বের করছি, জি, জি। সেখানে দেখাচ্ছিল এটা কন্টিনিউয়াস ড্রপ করছে। ড্রপ করছে। তাহলে আমার কিন্তু এই বিনিয়োগের সংস্কার, বিনিয়োগ পরিবেশের সংস্কার, ট্রেড ফ্যাসিলিটেশনের ইমপ্রুভমেন্ট, ট্রেড পলিসির রিফর্ম, স্মল বিজনেসকে চাঙ্গা করার জন্য যে পলিসি সাপোর্ট বা রিফর্ম, জি, এগুলোর জন্য কিন্তু এগুলো কিন্তু খুব কঠিন কিছু ছিল না। আমি কম্পেয়ার করছি অন্যান্য যে রিফর্মে হাত দেওয়া হয়েছে বা কথা হয়েছে, যে কনস্টিটিউশনাল রিফর্ম, জুডিশিয়াল রিফর্ম, সিকিউরিটি সেক্টর বা পুলিশের রিফর্ম, এগুলো অনেক কঠিন বিষয়, জটিল, সময় লাগে, কনসেনসাস আসেই না বললে চলে। কিন্তু ইকোনমিক রিফর্মসের ব্যাপারে, ট্রেড ইনভেস্টমেন্ট রিফর্মসের ব্যাপারে আমার মনে হয় পুরো কোনো বাধা গত 15 মাসে আসলে ছিল না। ইভেন বিউরোক্রেসি, বিভিন্ন দেশে সিভিল সার্ভিস বা বিউরোক্রেসি, তারা অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায় এই রিফর্মগুলো, রেগুলেটরি রিফর্মস বা পলিসি রিফর্ম। তা আমার মনে হয় 5ই অগস্টের পরবর্তী অন্তত 6-8 মাস আমরা যে অবস্থায় ছিলাম, সেখানে সিভিল সার্ভিসও এটার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াতো না, বরঞ্চ এটার সাথে অ্যালাইন করতো। কিন্তু আমরা আসলে সেই সংগঠিত উদ্যোগগুলো দেখিনি, বাস্তবায়ন তো দেখিনি। সুতরাং 4 নম্বরেও সাফল্য নাই বললেই চলে। তো এখন যে অবস্থায় আমরা আছি, এই যে সংস্কারের যে কথা আপনি বললেন, আমরা যতটা বুঝতে পারছি এবং বিভিন্ন জরিপে যে পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে, সবাই ধারণা করছে যে বিএনপি আসবে। তো বিএনপি না আসুক, অন্য যে কেউ আসুক না কেন, সেই সরকারের জন্য আসলে চ্যালেঞ্জগুলো কি থাকছে? বিশেষ করে এলডিসি থেকে বাংলাদেশ গ্রাজুয়েট করবে এই বছরেই নভেম্বরে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে তো অনেক ধরনের চ্যালেঞ্জ রিলেটেড। তো সেই চ্যালেঞ্জ, তারপরে অর্থনীতিকে চাঙ্গা করার চ্যালেঞ্জ, গ্রোথকে আবার নতুন করে চাঙ্গা করার চ্যালেঞ্জ, ইনফ্লেশন কার্ভ করার চ্যালেঞ্জ, তো এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় পরবর্তীতে যে সরকার ফেব্রুয়ারিতে দায়িত্ব নিতে যাচ্ছে, এবং ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে রমজান, মানে যে সরকার দায়িত্ব নিবে তার 1 সপ্তাহের মধ্যে রমজান শুরু হবে, শুরুতেই তাকে একটা চ্যালেঞ্জে পড়তে হবে বাজার নিয়ন্ত্রণের। তো সেই সরকারকে আসলে যদি সাকসেসফুল হতে হয়, কি ধরনের উদ্যোগ নিতে হবে শুরু থেকেই? আচ্ছা, তো খুব চমৎকার প্রশ্ন এবং ফরওয়ার্ড লুকিং, ওখানেই আমাদের ফোকাস করতে হবে। দেখেন, যে 4টা প্রায়োরিটি উত্তরাধিকার সূত্রে আমরা আলাপ করলাম ইন্টারিম গভর্নমেন্টের ছিল, সেখানে তাদের সাফল্য, আংশিক সাফল্য এবং সাফল্য নাই বা ব্যর্থতা, আরও পরিষ্কারভাবে বললে, তার একটা ধারাবাহিকতা, মানে কন্টিনিউটি, ইম্প্যাক্ট কিন্তু নতুন সরকারের উপরেও পড়বে। এক্স্যাক্টলি। তো কেন বলছি, এই যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, আংশিক প্রাথমিক সাফল্য আছে, কিন্তু ওই যে
আমার ইনফ্লেশন তো এখনো 9%-এর কাছাকাছি, ওকে তো আমার 6 বা 5-এ না পাঁচে নিলে আনতে হবে। আমার তো মানুষজনের কষ্ট আমি কমাতে পারবো না। টাকার মানের উপর গিয়ে এটার ইম্প্যাক্ট হবে। মানে ইনফ্লেশন হাই থাকলে আমার ট্রেডিং পার্টনারদের তুলনায় এটা একটা পর্যায়ে গিয়ে আমার এক্সচেঞ্জ রেটকে আবার ডিভ্যালুয়েশন প্রেসারে ফেলবে। জি আমার রিজার্ভ 26 বিলিয়নে এসছে নেট, ভালো, আগের চেয়ে 18 বিলিয়ন ভালো, কিন্তু আমি যদি 6% গ্রোথে যেতে চাই তাহলে যে আমার ইম্পোর্ট ডিমান্ড আসবে জি। সেটার জন্য কি 26 বিলিয়ন যথেষ্ট? নিশ্চয়ই না। না। এটা আমাকে 30, 35, 40-এ নিতে পারলে আরও ভালো। তৃতীয়ত আমার যে দ্বিতীয় বিষয়টা ব্যাংকিং সুশাসনের কথা, অর্থনৈতিক সুশাসন। ব্যাংকিংয়ে প্রাথমিক কাজটা হয়েছে, মানে লুটেরা মুক্ত করা গেছে, কিন্তু ব্যাংকিং সেক্টরকে এখনো স্টেবিলাইজ করতে পেরেছি আমরা? এখনো তো অনেকগুলো আরো ব্যাংক আছে খুব দুর্বল। জি। আমি মনে করি আরো মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন বা কনসলিডেশন লাগবে। আরো কিছু ব্যাংক, এনবিএফআই বন্ধ করে দিতে হবে। জি, বিশেষ করে এনবিএফআই গুলোর অবস্থা বেশি খারাপ। ইভেন খুবই খারাপ, এর সাথে আরো কয়েকটা ব্যাংক আছে ব্যাংক খুব আছে, ভালো জি। অবস্থায় নাই। ডিপোজিটর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা কিভাবে ফেরত দিবেন? ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সেক্টরকে ফায়ার ফাইটিং বা ক্রাইসিস ম্যানেজমেন্টের পাশাপাশি গ্রোথ ফাইন্যান্স তো করতে হয়, স্বাভাবিক কার্যক্রম। সেখানে কিভাবে তাদেরকে আরো আপনি তাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, ফাইন্যান্সিয়াল সেক্টরের নতুন নতুন প্রিন্সিপালস, রিস্ক ম্যানেজমেন্ট, টেকনোলজি, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সেগুলোতে তো আমার নজর দিতে হবে, তাহলে কাজ বাকি রয়ে গেছে। জি। আর যদি আমি বলি যে সরকারি ফিসক্যাল ম্যানেজমেন্ট, রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনা, সেখানে এখানে আমি আপনার সাথে একটু যোগ করতে চাই। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা কিন্তু অলরেডি একটা ঋণ ডিপেন্ডেন্ট ফিসক্যাল পলিসির মধ্যে খুব ভালো ঢুকে গেছি। observation, জি। যেমন আমার যে টোটাল রেভিনিউ অভ্যন্তরীণ উৎস থেকে আসছে সেটা পুরোটাই চলে যাচ্ছে রিকারেন্ট এক্সপেন্ডিচারে। সো ডেভেলপমেন্টের জন্য আমার কোনো পুরোটাই ফিসক্যাল যাচ্ছে। স্পেসই থাকছে না। জি, তো পুরোটাই এই রেখে জায়গায় তো একটা বড় চ্যালেঞ্জ তৈরি জি, হবে সেই তো ক্ষেত্রে। এখন এই যে ধারাবাহিক, মানে চ্যালেঞ্জের ধারাবাহিকতা রয়ে গেছে, জি। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন, ইকোনমিক গভর্নেন্স, সুশাসন, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এর পরিপ্রেক্ষিতে আমি বলবো 6টা বা 7টা বড় প্রায়োরিটি নতুন সরকারের জন্য আছে। এবং আমরা যেটা আপনি বললেন, আমিও এগ্রি করি যে আমরা বিএনপি এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাদের সরকার পরিচালনার অভিজ্ঞতা আগে আছে এবং অর্থনৈতিক অনেক সাকসেস আছে, সংস্কারের সূচনা অনেক তাদের সময়ই হয়েছে। সুতরাং অনেকেই আমরা ধারণা করছি তারাই সরকার ফর্ম করবে, বাট এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। আমরা 12ই ফেব্রুয়ারি আশা করি সন্ধ্যায় জানবো। জি। যেই সরকারই আসুক, তাদের 6টা থেকে 7টা বড় প্রায়োরিটি। প্রথম, আমি একটু আবার রিপিট করি, আমার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনের কাজটা যেটা চলমান আছে, প্রাথমিক সাফল্য আছে, একে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি রিজার্ভকে কিভাবে আরো $35 বিলিয়ন নিব, সেখানে রেমিটেন্সের, এক্সপোর্টের কি ভূমিকা থাকবে, আমার শর্টফল হলে বাজেট সাপোর্ট, মানে ঋণ, যেটা না নিয়ে হয়তো থাকা যাবে না জি। আপাতত নেক্সট শর্ট টু মিডিয়াম টার্মে, কতটুক বাজেট সাপোর্ট আমি নিতে পারবো, এই প্রিপারেশনটা থাকতে হবে। আপনার ইম্পোর্ট ফোরকাস্টিং, আপনার গ্লোবাল মার্কেটস, বিশেষ করে এনার্জি এবং কমোডিটিস, এটার একটা সম্যক ধারণা থাকতে হবে। গ্লোবাল মার্কেটস কিভাবে এটা মুভ করবে, সেটা আমার ইম্পোর্ট ডিমান্ডে কিভাবে বা ইম্পোর্ট কস্টে কিভাবে ফ্যাক্টরি ইন করবে। ইনফ্লেশনের ক্ষেত্রে ম্যাক্রো ইকোনমিকতে ইন্টারেস্ট রেট তো অনেকদিন ধরে হাই, 14%, টাকা ছাপানোর দরকার ছাড়া আর ছাপাচ্ছে না, ভালো, তাহলে ইনফ্লেশন গত 3 মাস বাড়ছে কেন? দুটা কারণ আমি মনে করি। একটা হলো মার্কেটের সাপ্লাই এখনো ডিসরাপ্টেড। সেটা হলো আপনার যে ইম্পোর্ট আগের চেয়ে গত 15 মাসে অনেকটুকু বেড়েছে, এখনো পুরোপুরি নর্মাল জায়গায় যায়নি একটা। আর আভ্যন্তরীণ অর্থনীতিতে বেশ কিছু মানে সংকটের কারণে, আপনি জানেন একটা সময় এই 1-2 মাস আগ পর্যন্ত গ্যাস সংকট ছিল, ইন্টারেস্ট রেট হাই, আভ্যন্তরীণ চাহিদা কম, অনেকগুলো ইকোনমিক ইউনিট, ইন্ডাস্ট্রিয়াল বা সার্ভিস, তার আউটপুট কমিয়ে দিয়েছে বা বন্ধ হয়ে গেছে। জি। যেমন আমরা বিজিএমএ থেকে শুনেছি আপ টু 200 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, কিছু হয়তো রাজনৈতিক কারণে, কিন্তু অনেকগুলোই আবার আভ্যন্তরীণ অর্থনৈতিক কারণে। সুতরাং সেই জায়গায় আপনি আউটপুট কিভাবে বাড়াবেন, সাপ্লাই কিভাবে নর্মালাইজ করবেন, এইটা একটা বড় প্রায়োরিটি থাকবে আগামী সরকারের জন্য। দ্বিতীয় বড় বিষয়টা হলো রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনা। সেখানে দুটো বিষয়, একটা হলো রাজস্ব, যেটা অবস্থা ভালো না, আপনারা জানেন সবাই যে আমরা 7%-এর আশেপাশে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও, জি। আমরা ইনকাম ট্যাক্স রেজিস্ট্রেশন আছে 1,20,00,000-এর, রিটার্ন দেয় 40 লাখ। 42-43 লাখ, তার মধ্যে আবার ট্যাক্স দেয় 25 থেকে 28 লাখ। জি। এত অল্প টাকা দিয়ে, আর ট্যাক্স এক্সপেন্ডিচার বা এক্সাম্পশন ভেরি হাই, 2.4% অফ জিডিপি, 1,20,000 থেকে 30,000 কোটি টাকা বছরে। সেটাকে যদি আমরা রিভিউ অ্যান্ড রেশনালাইজ না করি, জি। আমাদের রেভিনিউ কিন্তু আমরা বাড়াতে পারবো না। রেভিনিউতে অনেকগুলো কাঠামোগত রিফর্ম
স্ট্রাকচারাল দুর্বলতা আছে, ইনডাইরেক্ট ট্যাক্সের সংখ্যা মানে অনুপাত 65 থেকে 68%, জি। সেটা ইকুয়ালিটির জন্য ভালো না, সেটা কর সাস্টেইনেবিলিটির জন্য ভালো না। আমাদের ডাইরেক্ট ট্যাক্সেশন বাড়াতে হবে। তো সেই জায়গায় তিনটা যে আইন আছে, পলিসি আছে, যেখান থেকে পলিসি দিয়ে এটা হয়, সেটা ঢেলে সাজাতে হবে। ইনকাম ট্যাক্স আইন, ভিএটি লটার অবস্থা বেশ খারাপ, আর কাস্টমস আইন না, সেটাকেও আবার কিন্তু ঢেলে সাজাতে এই হবে। যে তিনটাই তো ঢেলে সাজানো হলো সাজানোটা সাম্প্রতিক ঠিক সময়ে, ছিল না আমি বলবো। তো এই সাজানোটা কি সমস্যা হলো? ভিএটি আইনটা 2012-তে করা, সেটা 19-এ না 18-তে এসে 19-এ এফেক্টিভ বাস্তবায়ন করেছে। হয়েছে। মাঝখানের সময়টায় এটাকে অনেক ঘষামাজা করে এমনভাবে এটাকে খারাপ জায়গায় নিয়ে গেছে, মানে রেভিনিউ ফ্যাসিলিটেটিভ, মানে প্রাইভেট সেক্টর গ্রোথ ফ্যাসিলিটেট করে আবার রেভিনিউ দেয়। সেই পার্সপেক্টিভ থেকে যদি দেখেন, এটা আসলে মানে কার্যকর সংস্কার হয়নি। একেবারেই কার্যকর না। এটা এক্সাইজের একটা ফর্মে ফেরত গেছে, যেটা ভ্যাটের প্রিন্সিপালের যেটা 1946 সালে একটা আইন ছিল ওই সেটা টাইপের বা হয়ে গেছে। 90 সাল পর্যন্ত ছিল। বেগম খালেদা জিয়া প্রথম এই ভ্যাট এক্সাইজ থেকে বের হয়ে ভিএটিতে নিয়ে এসেছিল বাংলাদেশকে। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন কাজটা কন্টিনিউ করতে হবে, সেখানে ইনফ্লেশন অ্যান্ড এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি এইটা ধরে রাখাটা খুব বড় একটা বিষয়, কারণ এটা না হলে ইনফ্লেশন আবার ক্ষতিগ্রস্ত হবে। রাষ্ট্রের যে ইম্পোর্ট রিকোয়ারমেন্ট গ্রোথ সাপোর্টের জন্য সেটা ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়, আমার পাবলিক ফাইন্যান্সে আমার রেভিনিউ মোবিলাইজেশন বাড়াতে হবে, কিন্তু সেটা বাড়াতে গেলে রেভিনিউ পলিসিস রিফর্মস লাগবে, অটোমেশন লাগবে, ডিসক্রিশনারি অথরিটির সেই জায়গায় আপনার রিফর্মস লাগবে। জি। আর কিন্তু পাবলিক সেটা যে ফাইন্যান্সের এটা যে হলো এনবিআর যে দুই ভাগ হলো সেটা কি এটা কিভাবে ভালো দেখছেন? উদ্যোগ, বাট এটা গুড ফার্স্ট স্টেপ আমি বলবো। জি। কিন্তু কারণ এর আগে পলিসি এবং ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন মানে কালেকশন একই একই জায়গায় জায়গায় ছিল। থাকলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, রেফারি অ্যান্ড প্লেয়ার এক জায়গায় হয়ে একই জন হয়ে যায়। জি। তো এটার ভাগটা খুব প্রয়োজনীয় ছিল, কিন্তু ভাগ মানেই ভালো কাজ হবে এটা ধরে নেওয়া যায় না। ভাগটা হয়েছে, ভালো হয়েছে, গুড ফার্স্ট স্টেপ। এখন এদের সক্ষমতা, এদের স্ট্রাকচারাল ডিজাইন, এদের ক্যাপাসিটি, এদের মনিটরিং এবং সার্বিকভাবে আমার অর্থনীতির উন্নয়নের জন্য আমার রেভিনিউ স্ট্র্যাটেজি কি, সেটা কিন্তু এখনো আমরা তৈরি করিনি। অর্থনৈতিক যে প্রবৃদ্ধির যে চালিকা শক্তি, তাকে সাপোর্ট করার জন্য আমার রেভিনিউ স্ট্র্যাটেজি কি থাকবে, যেটা আবার রেভিনিউ গ্রোথ এনশিওর করবে, সেই জায়গাটায় আমাদের ফোকাস করতে হবে। আর ডেটের ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানী হতে হবে। আমার যে কারেন্ট ডেট, যেটা অনেক বেড়ে গেছে, 246% ফরেন ডেট ইন্টারেস্ট পেমেন্ট বেড়ে গেছে 21 সালের তুলনায় 25 সালে এসে। সুতরাং সামনে যে ডেট না নিয়ে আমরা থাকতে পারবো এমনটা নয়, জি। কিন্তু নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কৌশলী এবং সাবধানী হতে হবে। আর কারেন্ট যে ডেট পোর্টফোলিও, এর মধ্যে যেগুলো নন কনসেশনারি বা টার্মটা অত টেনিয়রটা অত বড় না, এগুলোকে রিনেগোশিয়েট করতে হবে লেন্ডারদের সাথে। আচ্ছা, চতুর্থ আমি বলবো এক্সপোর্ট কম্পিটিটিভনেস। আমার অর্থনীতিটা কিন্তু প্রবৃদ্ধিটা কিন্তু এক্সপোর্ট লেড, ফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট ম্যাক্সিমাম এক্সপোর্ট সেক্টরে, ম্যাক্রো ইকোনমির যে রিজার্ভ বৃদ্ধি এক্সপোর্টের সাথে আমার জড়িত। জি। সেখানে আমরা ভালো করছি, কিন্তু এটা দিয়ে আমাদের হবে না। জি। আমরা সেকেন্ড লার্জেস্ট আরএমজি এক্সপোর্টার, এটাতে চিন্তা করে থাকলে হবে না। আমার অন্তত 3টা থেকে 4টা, খুব বেশি না, খুব বেশি যদি ফোকাস করি আমরা ডাইলুটেড হয়ে যাব। রেডিমেড গার্মেন্টসের বাইরে 3টা থেকে 4টা সেক্টর টার্গেট সেই করে 3টা-4টা policy- সেক্টর কি হতে পারে? এখানে ধরেন সম্ভাবনা আছে লেদার অ্যান্ড ফুটওয়্যারের, সম্ভাবনা আছে লাইট ম্যানুফ্যাকচারিং এর। আপনি জানেন ভিয়েতনামের যে $400 বিলিয়ন এক্সপোর্ট, তার মধ্যে $115 বিলিয়ন লাইট ম্যানুফ্যাকচারিং, যেমন মোবাইল ম্যানুফ্যাকচারিং, অ্যাসেম্বলি, মেশিন ম্যানুফ্যাকচারিং, ছোটোখাটো বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, এগুলোতে আমাদের অনেক সম্ভাবনা আছে। এর বাইরে আপনার অ্যাগ্রো প্রসেসিং, এগ্রিকালচার কিন্তু আমাদের একমাত্র সেক্টর যেখানে আমাদের কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ আছে। বাকি আরএমজিতে আমাদের কম্প্যাটিটিভ অ্যাডভান্টেজ। জি। তো এগ্রিকালচারকে কেন্দ্র করে আমরা কি ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার এবং সেটাকে অ্যাগ্রো প্রসেসিং, সেখানে একটা বড় সম্ভাবনা আছে। আমরা হালাল মুসলিম দেশ হিসেবে Exactly. হালাল মিট $10 মিলিয়ন এক্সপোর্ট করি না। আমাদের পাশে নন মুসলিম প্রতিবেশী দেশ প্রায় $5-7 বিলিয়ন এক্সপোর্ট করে। পৃথিবীতে মার্কেট প্রায় $400-500 বিলিয়ন মতো, বড় একটা সুবিধা আছে। 5 নম্বর হলো বিনিয়োগ। এই বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান হবে না। বিনিয়োগে অবস্থা ভালো না। বিনিয়োগ পরিবেশের সর্বোচ্চ সংস্কার প্রয়োজন। বিনিয়োগ প্রমোশনের জন্য 5 বছর মেয়াদী কৌশল প্রয়োজন। বিনিয়োগ এবং ট্রেড স্ট্র্যাটেজি বা এক্সপোর্ট স্ট্র্যাটেজি একটা আরেকটার সাথে কমপ্লিমেন্টারি হতে হবে, যেভাবে ভিয়েতনাম বা থাইল্যান্ড এগিয়েছে। জি। 6 নম্বর হলো এনার্জি সিকিউরিটি। এনার্জিতে আমরা জি। একটা দুর্ভিক্ষর দিকে আগাচ্ছি। আমাদেরকে 2014-15 বা আমি বলবো 11-12 থেকে 24 পর্যন্ত ভুল পাবলিক পলিসির মাধ্যমে
ইম্পোর্টেড এনার্জির উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমাদের নেক্সট সরকারকে খুব কেয়ারফুলি তার ইম্পোর্ট এক্সপোর্ট মানে এনার্জি ইম্পোর্ট ম্যানেজমেন্ট এইটার করতে হবে এবং এটার কৌশল নির্ধারণ করতে হবে, ইনক্লুডিং ফাইন্যান্সিং। জি। আরেকটা হলো ডোমেস্টিক এনার্জি যাতে আমার বাড়ে, সেটা রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে গ্যাসের উত্তোলন সর্বোচ্চ এখানে বিনিয়োগ এবং মানে ফোকাস করতে হবে। ফাইনালি ফাইন্যান্সিয়াল সেক্টর, এই ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি পুরো বিজনেস বা পুরো ইকোনমির একেবারে কমন ইনপুট প্রোভাইডার। ব্যাংকিং সেক্টরে এই মুহূর্তে অবস্থা ভালো না, 36% নন পারফর্মিং অ্যাসেট টোটাল লোনের। তার মানে আমার সেক্টরের 1/3 কার্যক্ষমতা কমে গেছে গ্রোথ ফাইন্যান্সিং করার। সেখানে ব্যাংকিংয়ের থেকে ব্যাংকিংকে তো ওভারঅল করতেই হবে, নিউ গ্রোথ সোর্স বাড়াতে ফাইন্যান্সিং সোর্স বাড়াতে হবে আপনাকে, বিশেষ করে লং টার্ম ফাইন্যান্স। সেখানে ক্যাপিটাল মার্কেট সেটা একেবারে মৃত পায়, সেটাকে দাঁড়া করাতে হবে। বন্ড মার্কেট এবং অন্যান্য ক্যাপিটাল মার্কেট যে প্রোডাক্টস স্টকের বাইরে সেগুলোকেও আনতে হবে। মাসরুর ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমরা আলোচনা করছিলাম দেশের অর্থনীতির নানান বিষয় নিয়ে। দেশের অর্থনীতিতে বর্তমানে যে সমস্ত সমস্যা বিরাজ করছে সেটা সমাধানের জন্য বর্তমান সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু সেগুলো যথেষ্ট নয় বলে আমাদের আলোচনায় উঠে এসেছে। এবং পরবর্তী সরকারকেও এইগুলো নিয়েই এগিয়ে যেতে হবে, এবং পরবর্তী সরকার কী ধরনের পলিসি গ্রহণ করে তার উপরে নির্ভর করবে অর্থনীতির গতি প্রকৃতি। তো আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।